জরুরি প্রয়োজনে স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কিনছে সরকার। 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ 10 প্রকল্পে একনেকের অনুমোদন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ কাল তাক লাগানো নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসি। শুক্রবার বঙ্গভবনের শপথ জানালেন চিফ হুইপ। ভারতের সঙ্গে সম্পর্কে জাতীয় স্বার্থে অগ্রাধিকার পাবে বললেন রিজভী। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন মনোভাবের ঘোষণা। এবং স্বামীর মৃত্যুতে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু বনি। অভিযোগ ছাড়া কাউকে ট্রাইব্যুনালে আটকের তথ্য সঠিক নয় বললেন চিফ প্রসিকিউটর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 26তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। এদিন সভায় শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 2টি করে মোট 4টি প্রস্তাব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি করে প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি। $9,333 কোটি 58 লাখ টাকা ব্যয় 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সকালে পরিকল্পনা কমিশনে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন থাকছে প্রায় 8,500 কোটি এবং ঋণ হিসেবে সংস্থান হবে 800 কোটি টাকা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয় একনেক সভা। এতে 11টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। আলোচনা শেষে 9,300 কোটি টাকা বরাদ্দে 10টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের সামনে এর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। Capacity development for smart maintenance technology of bridges under Roads and Highways Department in Bangladesh. এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ব্রিজগুলো প্রতি মুহূর্তে কি ধরনের পরিবর্তন ঘটছে সেটা সেন্ট্রালি মনিটর করা যায়। প্রকল্পের মোট খরচ হচ্ছে 115 কোটি 73 লক্ষ 25 হাজার টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুসমূহের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প। গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প। এই প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ হচ্ছে উদ্যোগী বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটার বাস্তবায়নকারী সংস্থা। ঢাকা মেডিকেল কলেজের অনেকগুলো স্থাপনা, মেডিকেল কলেজের যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাস সহ আরও বেশ কিছু অনাবাসিক ভবন এবং আরও অন্যান্য বিষয়ের মধ্যে সংযুক্ত আছে। এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ সংক্রান্ত 2টি প্রকল্প রয়েছে। ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগী সংস্থা। পানি সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। চলমান হবে এবং বাঁশবাড়িয়া ঘাট, এই ফেরিঘাটটাকে যথার্থভাবে তৈরি করা, তার জন্য যা প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদিত তালিকায় রয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে রয়েছে বলে মত দিয়েছেন
সিইসি ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। নির্বাচন সামনে রেখে দুপুরে ইসি ভবনে নিজ দপ্তরে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে স্পিকার, সংসদ সচিবালয়, সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা মিলেছে। সুন্দর ভোট আয়োজনে সবাইকে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। একদিন পরেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এ নিয়ে ব্রিফিং করেন নির্বাচনী কর্তা এবং সিইসি এএমএম নাসির উদ্দিন। নিজ দপ্তরে নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানান তিনি। 11 দলীয় ঐক্যের দুটো ভ্যালিড এবং সরকারি দল যে বর্তমান বিএনপি, ওনাদের মনোনয়নটাও ভ্যালিড। সিইসি বলেন, ভোটের দিন সংসদ সচিবালয়ে প্রচারণা চালানোর সুযোগ নেই। বৃহস্পতিবার দুপুর 2টায় ভোট শুরুর পর বিকেল 5টার পর ভোটের ফলাফল ঘোষণা করা হবে। কাউন্টিংটা শেষ হয়ে যাবে, তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন। ভোটের দিন ইন দ্য হাউস ওখানে প্রচার করতে হবে। বাইরে যদি ওনারা করলে এটা তো আমার আইনের মধ্যে তখন নিষেধ নাই। এই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের আগ্রহের কথা উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সুন্দর ভোট আয়োজনে আত্মবিশ্বাসী সংশ্লিষ্টরা। একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন, সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো রিজাইন করার পরে তো এটা যদি রিজাইন না করতেন, উনি যদি নর্মাল ট্রেনিংও শেষ করে যেতেন, ন্যাচারাল কোর্সে যেতেন, তাহলে হয়তো মানুষ এত আগ্রহ করে দেন। নির্বাচনী কর্তার পক্ষ থেকে বিশেষ কাউকে আমন্ত্রণ জানানো হয়নি উল্লেখ করে ভোট কার্যক্রম সরাসরি সম্প্রচারের কথাও জানান সিইসি। বাইরে ওনারা যদি কেউ দাওয়াত দিয়ে থাকেন আমি জানি না, এটা আমি জানি না, তবে আমরা কিন্তু কেউ স্পেশাল দাওয়াত দিইনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী শুক্রবার দেশের 23তম রাষ্ট্রপতির শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিকেলে সংসদে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ বিষয়টি নিশ্চিত করেন তিনি। চিফ হুইপ বলেন, সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আমরা আজকের সংসদীয় দলের সবাই মাননীয় সকল সংসদ সদস্যদের কাছ থেকে আমরা তার পক্ষে ভোট চেয়েছি এবং বলেছি যে আগামীকালকে সবাই আমরা 1:30টার মধ্যে এখানে উপস্থিত হবো। ইনশাআল্লাহ 2টা থেকে ভোট শুরু হবে, 5টার মধ্যে ভোট গণনা হবে। আমরা যার সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, তাহলে এই রকমের ইলেকশন কমিশন, আমরা এবং সংসদ সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, দিল্লির আমন্ত্রণে তাদের স্বার্থ জড়িত থাকলে সেদিকে কোনোভাবেই এগোবে না বাংলাদেশ। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির আপোষহীন মনোভাব তুলে ধরেন রিজভী। মফির রহমানের রিপোর্ট। বুধবার সকালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল। জনগণের কল্যাণার্থে যে কর্মসূচি সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন, ম্যানিফেস্টোর মাধ্যমে 31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। এ সময় ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, স্বার্থ নিয়ে ভারত আমন্ত্রণ জানালে এগোবে না বাংলাদেশ, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। দলের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনকে ভূমিকা রাখতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচি তাদের প্রধান দায়িত্ব,
এইটিকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটা স্বেচ্ছাসেবক দলেরই দায়িত্ব। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন 24শে জুলাই সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী দীপু মনি। মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনে বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপু মনির 4 দিনের মুক্তির আবেদন করা হয়েছিল। 4 দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। তো জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে 12 ঘন্টার আবেদন মঞ্জুর করেন, প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি তাদের বিরুদ্ধে তদন্ত চলমান বলে জানালেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তদন্ত শেষ হওয়া মাত্রই অভিযোগ গঠন করার কথাও জানান তিনি। সম্প্রতি অভিযোগ ছাড়াই ট্রাইব্যুনালে আটক রাখা নিয়ে কিছু বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম যে দাবি করেছে তা সঠিক নয় বলে মোহনা টেলিভিশনকে এক সাক্ষাৎকারে এসব জানান চিফ প্রসিকিউটর। মোদাসির আলীর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম খোকন। সম্প্রতি কিছু বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর কিছু প্রক্রিয়াগত ত্রুটি এবং 1998 সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি উঠেছে। প্রক্রিয়াগত ত্রুটির মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুল 9(5) অনুযায়ী কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া কাউকে 1 বছরের বেশি আটক রাখা যাবে না, যদিও কেউ কেউ 1 বছরের বেশি সময় ধরে আটক আছেন। আবার ওই আইনে ব্যতিক্রম পরিস্থিতিতেও 1 বছরের অধিক সময় আটক রাখতে পারবে বলে উল্লেখও আছে। আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক থাকার বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে এখনো ফর্মাল চার্জ দেওয়া হয়নি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে এবং ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আমরা প্রত্যাশা করি এবং ইনভেস্টিগেশন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করা হবে। এছাড়াও রুল 9(3)-এ বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার সময় অভিযোগের একটি কপি সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে, তবে কারোর ক্ষেত্রে সেটি করা হয়নি। তার ব্যাখ্যাও দেন চিফ প্রসিকিউটর। পলাতক আসামিদের যে একটা আইনগত প্রক্রিয়া আছে সেইগুলো এখন চলছে, এগুলো যখন সম্পন্ন হয়ে যখন কেসটা বিচারের জন্য প্রস্তুত হবে তখনই তাদেরকে সমস্ত পেপারস সরবরাহ করা হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির 82(1) খ অনুচ্ছেদে বলা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া অন্তর্বর্তী মুক্তি বা জামিন দেয়া বা না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার থাকার কথা, যা বাংলাদেশের আইসিটি অ্যাক্টে নেই। এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, রোম স্ট্যাটিউট তো হয়েছে 2010 সালে, তো 2010 সালে আমাদের আইন তো 1973 সালে হয়েছে। আবার দাবিও উঠেছে আসামি পক্ষে পর্যাপ্ত আইনজীবী না থাকা, যদিও সব আসামিদের আইনি অধিকার রাষ্ট্রপক্ষ তদারকি করে যাচ্ছে বলে দাবি চিফ প্রসিকিউটরের। অনেক আইনজীবী আছে যারা এখানে এই কুখ্যাত আসামিদের পক্ষে মামলা করতে চান না, তাদের পক্ষে আমরা উপযুক্ত আইনজীবী নিয়োগ করে তাদের স্টেট ডিফেন্স লয়ার হিসেবে তার সকল সুযোগ সুবিধা তাদেরকে আমরা দিচ্ছি। তবে বাংলাদেশের পরিস্থিতি জটিল হওয়ায় এবং দেশের আইনকে একেবারেই উপেক্ষা করে হুবহু আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা সম্ভব নয় এবং উচিত নয় বলেও জানান তিনি। আমাদের যে 1973 সালের আইন, এটা যতদূর রোম স্ট্যাটিউটের সাথে সামঞ্জস্যপূর্ণ অতটুকু আমরা ফলো করব, আর বাকিটা আমাদের আইনটাই প্রাধান্য পাবে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে 5 জন বাংলাদেশি, এরা কুষ্টিয়ার একই ঠিকানায় 4 জন এবং নিহত অন্যজন ঢাকার সাভারের বাসিন্দা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভারত সরকার যাতে তাদের খরচে নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠায় এবং ক্ষতিপূরণ দেয় এমন দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। মিলন খন্দকারের সহায়তায় আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বুধবার মধ্যরাতে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে আগুনে 9 জন নিহত হন। এদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও 1 শিশু রয়েছে।
60 জনকে জীবিত উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ 6 জনকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। নিহতদের মধ্যে 8 জনই বাংলাদেশি নাগরিক বলে জানা যায়, যারা চিকিৎসা নিতে ভারতে যান। ইতোমধ্যে নিহতদের মধ্যে 5 বাংলাদেশির পরিচয় নিশ্চিত হতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন কুষ্টিয়ার স্বর্ণশীষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও আকরাম আলী। 4 জনই একই পরিবারের। দেবাশিস একটি দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। যে হোটেলে এরকম ঘটনা ঘটছে সেই হোটেলে কালকেই উঠেছে, আজকে এখানে আসার কথা ছিল, তার আগে তো ঘটনা উঠেছে। না দাদা নাই, দাদা হয়েছে না, দাদা শেষ হয়ে গেছে। এছাড়া ঢাকার সাভারের আহমেদ বাবু নামে একজন নিহত হয়েছেন কলকাতার আগুনে। পরিচয় শনাক্ত আরেকজন ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা। ফায়ার সার্ভিস বলছে, এসি বিস্ফোরণ থেকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হোটেলের মালিক সহ সব কর্মচারী। হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাহসিন তারিন, শরীয়তপুর 2 আসনের হতদরিদ্র অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিজ অর্থায়নে 216 জনকে বিনা খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে 53 যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে। রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়। শফিকুর রহমান কিরণ বলেন, অসহায় পরিবারগুলোতে আর্থিক সচ্ছলতা ফেরাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তারেক রহমানের যে স্বপ্ন আগামী 5 বছরে 1 কোটি লোক পাঠাবে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা ইনশাআল্লাহ। আমরা চাই যাকে যেই সেক্টরে যার অভিজ্ঞতা আছে সেই সেক্টর কাজে লাগিয়ে এই দেশটার যিনি পরিচালনা করছে তার হাতগুলিকে আমরা শক্তিশালী করতে চাই। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ঘিরে ফের বাড়ছে উত্তেজনা। মার্কিন পারমাণবিক হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের সঙ্গে আরব আমিরাতের বাণিজ্যিক লেনদেন স্থগিতের সিদ্ধান্তে পুরো পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য ফাদা হুসাইন মালিকি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জার্ড কুশনারও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কঙ্গোতে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা 5000 ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতিকে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরি বৈঠকের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি সতর্ক করে বলেছেন, ইবোলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীদের প্রতি মানুষের অবিশ্বাস, গুজব ও ভুল তথ্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খেলার খবর, ক্রিকেট। ডারউইন থেকে ম্যাকাও আসার দীর্ঘ 14 ঘন্টার ভ্রমণ ক্লান্তি দূর করতে মাঠের মূল অনুশীলন বাতিল করেছে টাইগাররা। তবে এ সময়টা হেলায় না কাটিয়ে নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ সহ পুরো দল হোটেলে নিবিড় জিম সেশন করেছেন। ইনজুরি কাটিয়ে ফেরা পেসার শরীফুল ইসলামও নিজের ফিটনেস ঝালাই করে নিয়েছেন। দ্বিতীয় টেস্টের আগে নিজেদের চোটমুক্ত ও চাঙ্গা রাখতেই শুধু জিম সেশন করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পুরস্কার মিলল আইসিসি সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়েও। ডারউইনের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশের একাধিক ক্রিকেটার উঠে এসেছেন র্যাঙ্কিংয়ে। সবচেয়ে বড় লাভ দিয়েছেন পেসার হাসান মাহমুদ, আর ব্যাটারদের তালিকার শীর্ষ 20-এ ঢুকে পড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুমিনুল হকেরও। 5 ধাপ এগিয়ে 31 নম্বরে উঠেছেন বাঁহাতি ব্যাটার। আরেক বাংলাদেশি বোলার মেহেদী হাসান মিরাজও এগিয়েছেন। দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেয়া 3 ধাপ উঠে 24 নম্বরে অবস্থান করছেন তিনি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জরুরি প্রয়োজনে স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কিনছে সরকার। 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ 10 প্রকল্পে একনেকের অনুমোদন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ কাল তাক লাগানো নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসি। শুক্রবার বঙ্গভবনে শপথ জানালেন চিফ হুইপ। ভারতের সঙ্গে সম্পর্কের জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে বললেন রিজভী। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন মনোভাবের ঘোষণা। এবং স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি। অভিযোগ ছাড়া কাউকে ট্রাইব্যুনালে আটকের তথ্য সঠিক নয় বললেন চিফ প্রসিকিউটর। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সময় দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।